আচ্ছা, আয়নায় তো আমরা সকলেই মুখ দেখি। আমরা আয়নার সামনে যেমন আচরণ করি, আমাদের প্রতিবিম্বটাও ঠিক একই রকম আচরণ করে। তাই তো বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিন একসময় বলেছেন, মিরর ইজ মাই বেস্ট ফ্রেন্ড বিকজ হোয়েন আই ক্রাই ইট নেভার লাভস। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আয়নার ওপারে যে ব্যক্তিটা দাঁড়িয়ে, সে কি শুধুমাত্রই আপনার ছায়া? There are many things in heaven and earth, Horatio. কোনটা যে আসল আর কোনটা যে প্রতিবিম্ব, কেই বা বলতে পারে? নমস্কার, আমরা এসো গল্প করি। আজকে শুনবেন লেখক জিৎ দত্তের লেখা গল্প প্রতিবিম্ব। তবে গল্প শুরু করার আগে আজকে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমাদের প্রথম বই গল্পমেলা 2020 প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। তা ক্যাফে টেবিলের ওয়েবসাইট থেকে বইটি প্রি বুকিং করতে পারেন, আর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এটি আমাদের প্রকাশিত প্রথম বই, তাই আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য। প্লিজ প্লিজ বইটি এখনই বুক করুন। কথা দিলাম, বইটির গল্পগুলি আপনাদের একেবারেই হতাশ করবে না। এর মধ্যে মোট 10টি গল্প আছে, আর প্রত্যেকটি গল্প ডিফারেন্ট ফ্লেভারের, যেগুলি পড়ে আপনার অবশ্যই ভালো লাগবে। মনে রাখবেন, আজকের আনকোড়া আগামীর নক্ষত্র। শুরু হচ্ছে আজকের গল্প প্রতিবিম্ব। নতুন বাড়িটা বেশ ভালো লেগে গেল অভয়ের। অভয় একজন পদার্থবিজ্ঞানের ছাত্র। এই শহরে এসেছে তার পিএইচডি কমপ্লিট করতে। ইউনিভার্সিটির হোস্টেলে জায়গা না পাওয়ায় শেষ পর্যন্ত এই বাড়িটা ভাড়া নিতে এক প্রকার বাধ্যই হলো সে। বাড়িওয়ালা ভদ্রলোক সুধীনবাবু কিন্তু বেশ অমায়িক মানুষ। নিচে রিটায়ার্ড, বাড়িতে বউ আর ছেলে আছে। ছেলে আবার কোথায় কি একটা চাকরি করে। তো যাই হোক, ভদ্রলোক বেশ রসিক মানুষ, গল্পগুজব করতে খুব ভালোবাসেন। অভয় বিজ্ঞানের ছাত্র, আর এখানে লেখাপড়া করতে এসেছে শুনে একরকম সস্তাতেই বাড়িটা ভাড়া দিয়ে দিল তাকে। সুধীনবাবু থাকেন 2-3টে বাড়ি পরে। এই বাড়িটা ওনার পৈতৃক বাড়ি। বাড়িটা একটু পুরনো হলেও বেশ ছিমছাম আর নিরিবিলি জায়গায়। সামনেই রাস্তা, দোকানপাট, একটু দূরেই বাজার। বলতে গেলে সব রকমের সুযোগ সুবিধাই রয়েছে। আর সব থেকে ভালো ব্যাপার হলো, অভয়ের ইউনিভার্সিটি এখান থেকে অটোতে মাত্র 10 মিনিট। সুধীনবাবু ঘরদোর পরিষ্কার করে দিয়েছে। 2টো ঘর, একটা বড় আর একটা একটু ছোট। সাথেই লাগোয়া রান্নাঘর আর বাথরুম। দোতলায় ঘর আছে ঠিকই, কিন্তু ওগুলো সাধারণত বন্ধই থাকে। সুধীনবাবু বললেন ওখানে নাকি আদ্যিকালের ভাঙাচোরা জিনিসপত্র রয়েছে। সুধীনবাবু অভয়ের ব্যবহারের জন্য একটা তক্তপোষ, একটা বুকশেলফ আর একটা চেয়ার টেবিল দিয়ে গিয়েছেন। অভয় তার বইপত্র একটা ঘরে রেখেছে, আর অন্য ঘরে জামা কাপড় আর প্রয়োজনীয় টুকটাক জিনিস রেখেছে। বাজারে গিয়ে একটা রান্নার স্টোভ, চাল, সবজি, ডাল, দেশলাই, মোমবাতি, এইসব নানা রকম জিনিস সে কিনে এনেছে। 2টো ঘরেই বড় বড় 2টো জানালা রয়েছে। জানালা 2টো একটু সাবেকি আমলের, খুলে দিলে পুরো ঘরটা আলো হয়ে যায়। জানালার পাশেই একটু ফাঁকা জায়গা, সেখানে পাশাপাশি অনেকগুলো আম, ফলসা আর সুপারি গাছ। এক কথায় যাকে সাহিত্যের ভাষায় বলে একেবারে মনোরম পরিবেশ। দুপুরবেলা স্নান সেরে জামা কাপড় পরতে পরতে অভয় খেয়াল করলো, এই যা, আয়নাটাই তো আনা হয়নি। এখন চুল আঁচড়াবে কি করে? চিরুনিটাও বাড়ি থেকে এনেছিল বটে, কিন্তু আয়নাটা আনতে একেবারে ভুলে গিয়েছে। এই দুপুরবেলা তো দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। তাও একবার গিয়ে দেখা যেতে পারে। কোনো রকমে আন্দাজে চুল আঁচড়ে সবে বেরোতে যাবে, এমন সময় বাড়িওয়ালা সুধীনবাবু এসে হাজির। সব ঠিক আছে তো বাবা? কোনো অসুবিধে হচ্ছে না তো? এমনিতে সব ঠিকই আছে কাকু,
সবই এনেছি, একটা আয়না আনতে ভুলে গেছি। ওটা কিনতেই বেরোচ্ছিলাম। আয়না? আমার কাছে একটা আয়না আছে বটে, কিন্তু কিন্তু কি? আসলে আয়নাটার একটা বদনাম আছে। লোকে বলে আয়নাটা নাকি ভুতুড়ে। কি ভুতুড়ে আয়না? বাহ, হেভি ইন্টারেস্টিং তো। আমি কিন্তু ভূতে বিশ্বাস করি না কাকু। আমি সায়েন্সের স্টুডেন্ট। ওসব ভূত টুতের জন্য আমাদের সায়েন্সে কোনো জায়গা নেই। ওই যে আয়নায় ভূত দেখেছিল, সেও তোমার মতো বিজ্ঞানেরই লোক ছিল বাবা। তাই নাকি? শুনিয়ে একটু গল্পটা তাহলে। তাহলে তো একটু বসতে হয় বাবা, না বসলে সব গল্প টল্প করা যায় না ঠিক। বলছি, একটু জল খাওয়াবে নাকি? অভয় সুধীনবাবুকে ঘরে এনে বসালো। এক গ্লাস জল এনে দিল, সাথে একটু মিষ্টি। জল মিষ্টি খেয়ে একটু নিঃশ্বাস নিয়ে সুধীনবাবু বলতে শুরু করলেন। আমার দাদু, মানে ঠাকুরদা আর কি, তার বাবা মানে আমার প্রপিতামহ ছিলেন তখনকার দিনের বিজ্ঞানের প্রফেসর। সারা জীবন দেশে বিদেশে বিভিন্ন কলেজে পড়িয়ে শেষ জীবনে ওই দক্ষিণ ভারতের কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে এখানে এসে বাড়িটা করেন। শুনেছি তখন নাকি এই জায়গা আরও শুনশান ছিল, তার সাথে সবুজে ঘেরা, তাই ওনার এই জায়গাটা পছন্দ হয়। আমার দাদুর মুখে শুনেছি উনি নাকি দেশি বিলিতি মিলিয়ে মোট 8-10 রকমের ভাষা জানতেন। একে বিজ্ঞান ঋষি, তার উপরে ছিল আড়ম্বরহীন জীবন। সুতরাং বুঝতেই পারছো মানুষটা কেমন অমায়িক ছিলেন। তা অবসরের পর এখানে এই ওপরের একটা ঘরে নিজের ল্যাবরেটরি মতো খোলেন। সারাদিন বসে বইয়ের পাতার পর পাতা অঙ্ক কষতেন, আর নিজের একটা ডায়েরিতে কী সব খসখস করে লিখতেন। যে ডায়েরিতে লেখা আধো বাংলা, আধো ইংরাজি, হিন্দি আর উদ্ঘট সব অঙ্ক, সে একেবারে খিচুড়ি খাতা বলতে পারো। আমি একবার পড়েছি সে খাতা, মাথা মুন্ডু কিচ্ছু বুঝিনি। আর আরও একটা কাজ করতেন জানো, এইসব যন্ত্রপাতি এনে এটা ওটা ঠুকে ওটা ঘষে এইসব বানাতেন। তখন তো দেশে কারেন্ট আসেনি। শুনেছি উনি নাকি ওই সময় এমন একটা প্রদীপ বানিয়েছিলেন যেটাতে জ্বালাতে নাকি আগুন লাগে না, আলাদিনের প্রদীপের মতো সেটাই গা ঘষা দিলেই নাকি জ্বলে ওঠে। বুঝেছ খেল? আমি নিজে অবশ্য সেসব জিনিস চোখে দেখিনি। আসলে বুঝতেই তো পারো, এইসব জিনিস যত না ঘটে তার থেকে রটে বেশি। তা একদিন কি হলো জানো, সকালবেলা ওনাকে নিজের ওই ঘরে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা গেল। আয়নার দিকে পা করে উপুড় হয়ে উল্টে পড়ে আছেন। সবাই মিলে দৌড়াদৌড়ি করে ওনাকে বিছানায় শোয়ালো। জ্ঞান আসতেই আয়নার দিকে তাকিয়ে চিৎকার করতে থাকেন, বলেন, ভেঙে দাও ও আয়না, শয়তানের আয়না, আমায় ধরবে। এইসব তা কে বেরিয়ে আসবে, কে ধরে নিয়ে যাবে, এইসব কথা জিজ্ঞাসা করাতে উনিকে উত্তর দেয় জানো, বলে প্রবীণ পাল ওনাকে নাকি ধরে নিয়ে যাবে। এখন সব থেকে মজার কথাটা বলি শোনো, ওনার নিজের নামই প্রবীণ চন্দ্র পাল। দেখো কাণ্ড। তা এই ঘটনার পর উনি সম্পূর্ণ পাল্টে যান। বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়ে বাড়ির মানুষদের সঙ্গে বেশি সময় কাটাতে থাকেন। আগে কিন্তু কথায় কথায় বাড়ির লোকেদের খ্যাক খ্যাক করতো, কিন্তু এখন সবার সাথে হেসে হেসে কথা বলতেন। এক কথায় ওনার চরিত্রে আমূল পরিবর্তন আসে এই দিনের পর। কেউ ওনাকে গবেষণা নিয়ে জিজ্ঞাসা করলে কি বলতেন জানো? বলতেন, আমার যা জানার তা জানা হয়ে গেছে, আর বেশি না জানাই ভালো। আবার বলেন, প্রকৃতি যাকে যেখানে রেখেছে তাকে সেখানে থাকাই নাকি ভালো, সম্পর্কের মধ্যে পর্দাটা প্রয়োজনীয়। এসব কথার মানে কেউই বুঝতে পারতো না। লোকটা এমনিতে ভালোই ছিল, কিন্তু এর মাস 6 পরেই উনি মারা যান। ওনার সেই আয়নাটা কিন্তু ভাঙা হয়নি, সেটাকে ওনার নির্দেশ মতন একটা কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়।
তা সেই আয়নাটা ডায়েরিটা কিন্তু এখনো আমার কাছে আছে। নিঃশ্বাস বন্ধ করে সুধীনবাবুর কথাগুলো শুনছিল অভয়। কথা শেষ হতে বলল, বা বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। আচ্ছা, আমি কি ওই জিনিসগুলো একবার দেখতে পারি? অনেকক্ষণ এক নাগাড়ে কথা বলতে বলতে একটু হাঁফিয়ে উঠেছিলেন সুধীনবাবু। সব কিছু ওই দোতলার ঘরেই আছে, চলো তোমাকে নিয়ে যাই। দুজনে মিলে ওপরের তলায় গেল। সুধীনবাবু একটা ঘরের সামনে দাঁড়িয়ে পকেট থেকে এক গোছা চাবি বের করলেন। ঘরের দরজাটায় একটা পুরনো আমলের তালা ঝুলছে। সুধীনবাবু তালাতে চাবি পুড়ে বার কয়েক এদিক ওদিক ঘোরাতেই পুরনো তালাটা খুলে গেল। ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে দরজাটা খুলে যেতেই ভেতরে অনেক দিনের জমে থাকা একটা ভ্যাপসা গন্ধ এসে অভয়ের নাকে লাগলো। সুধীনবাবু আগে ভিতরে ঢুকেই ঘরের জানালাগুলো খুলে দিলেন। ঘরটা এবার আলোতে একেবারে ভরে উঠল। ঘরের মেঝেতে বহু বছরের ধুলোর পুরু আস্তরণ পড়ে রয়েছে। ছাদ থেকে ঝুলছে ঝুল আর মাকড়সার জাল। অভয় নাকে রুমাল চেপে ঘরের মধ্যে প্রবেশ করতেই দেখল ঘরটা হরেক রকমের জিনিসে পরিপূর্ণ। চেয়ার, টেবিল, একটা ভাঙা ইজি চেয়ার, অনেকগুলো কাঠের তৈরি বইয়ের আলমারি, আর তাতে ঠাসা নানান রকমের বই। টেবিলের ওপর ছড়ানো একটা ভাঙা দেওয়াল ঘড়ি, কাঁচের কাপ, চুম্বক, পেরে, কিছু চকমকি পাথর, দিস্তা কাগজ, আরও কত কি। এই যে এই হলো গিয়ে আমার দাদুর বাবার দাদু যাই বলো, সেই প্রবীণ পালের ঘর। এখন তো এক প্রকার স্টোররুমই হয়ে গিয়েছে বলতে পারো। তেমন ব্যবহার হয় না তো, এই ভাঙা টুকিটাকি জিনিসপত্র রাখি। এই ওই যে ইজি চেয়ারখানা দেখছো, হ্যাঁ, ওটা আমার দাদু কিনেছিলেন এক নিলামে। কাঠি মেহগিনি কাঠের জিনিস, আরও সব দামি কম দামি জিনিস এদিক ওদিক ছড়ানো রয়েছে। দেখো দেখো, তুমি দেখো। অভয় একটা বইয়ের আলমারির কাছে গিয়ে বইগুলো দেখতে লাগলো। শুধু বিজ্ঞান নয়, সাহিত্য, গণিত, ইতিহাস, দর্শন প্রভৃতি নানা বিষয়ে নানা ভাষার বই রয়েছে এখানে। একটা সংস্কৃতে লেখা মহাভারতও চোখে পড়ল অভয়ের। এছাড়া আছে নানান বিদেশি বই। এসবের মধ্যে জন মিল্টনের প্যারাডাইজ লস্টের 4টে খণ্ডও অভয় দেখতে পেল। বাহ বাহ, ভদ্রলোক রীতিমতো সাহিত্য মনস্ক এবং ভাষাবিদ ছিলেন বলতে হবে। বই দেখা হয়ে গেলে টেবিলের কাছে এসে কাগজগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো অভয়। অনেক পুরনো কাগজ, কালি চটে গিয়েছে, তবু এটুকু বুঝলো ওগুলোতে নানান আঁকিবুকি কাটা আর কী সব অঙ্ক করা। এই যে অভয়, এই দেখো, এই হলো সেই আয়না। সুধীনবাবুর গলা পেয়ে অভয় পিছন ফিরে দেখল উনি ঘরের কোণে একটা পুরনো আয়নার উপর থেকে একটা কালো কাপড় সরাচ্ছেন। আয়নাটার দিকে কিছুটা এগিয়ে গেল অভয়। অনেক পুরনো সাবেকি আমলের বড় আয়না। আয়নাটার চারপাশের ফ্রেমে কাঠ খোদাই করে অপূর্ব সুন্দর কারুকার্য করা। এখনকার দিনে এত বড় আয়না আর সচরাচর দেখা যায় না। আয়নাটার ওপাশে অভয় আর সুধীনবাবুর প্রতিবিম্ব ফুটে উঠেছে। অনেক পুরনো হওয়ায় আর ধুলো পড়ে যাওয়ার জন্য কাঁচটা সামান্য ঘোলাটে, তবে মুখ ভালোই দেখা যায়। ঝাড়পোছ করলে আরও কিছুটা চকচকে হবে। আরে বাস, সে তো অ্যান্টিক জিনিস মশাই। এই জিনিস তো মিউজিয়ামে পেলে লুফে নেবে। তা যা বলেছ, তবে কি জানো তো বাবা, বাপ ঠাকুরদার আমলের জিনিস তো কাজ ছাড়া করতে ঠিক মন চায় না। আমার আবার এইসব ব্যাপারে একটু সেন্টিমেন্ট আছে। তা তোমার কি এই জিনিসের কাজ চলবে? চলবে মানে দৌড়বে। এমন সুন্দর একটা আয়না ঘরে থাকলে তো ঘরের ভৌলই পাল্টে যাবে। তবে একটু ধুলো টুলো ঝেড়ে নিতে হবে, এই আর কি। এত সুন্দর জিনিসটাকে আপনি ভৌতিক বলছিলেন? হ্যাঁ, তা তোমার যখন কোনো অসুবিধে নেই, চলো দুজনে ধরে এটাকে নিচের ঘরে নিয়ে যাই। দুজনে ধরাধরি করে জিনিসটাকে নিচের ঘরে নিয়ে এলো।
অভয় একটা কাপড় জলে ভিজিয়ে ভালো করে মুছে দিল আয়নাটাকে। এই তো, ধুলো বালি উঠে যাওয়ার পর সত্যি রূপ খুলেছে আয়নাটার। অভয়ের ঘরটাকে যেন আলো করে আছে জিনিসটা। আয়নাটার ঠিক সামনে একটা প্রদীপ বসানোর সুন্দর জায়গা করা রয়েছে। তারই নিচে একটা পাল্লা দেওয়া দেরাজ। মোট কথা যতই দেখছিল ততই জিনিসটাকে ভালো লেগে যাচ্ছিল অভয়ের। আচ্ছা কাকু, আপনি একটা ডায়েরির কথা বলছিলেন, কই সেটা তো দেখলাম না। সুধীনবাবু আয়নাটার নিচের দেরাজটা খুলে একটা প্লাস্টিকের মোড়ক বের করে আনলেন। প্লাস্টিকের মোড়কটা থেকে ডায়েরিটা বের করতে করতে বললেন, আসলে আরে কি ধুলো, আসলে আমি জিনিসটা প্লাস্টিকে মুড়ে রেখেছি যাতে পোকামাকড়ে না কেটে দেয়। বাদামি রঙের চামড়ায় বাঁধাই করা ডায়েরিটা, ভিতরে ইংরাজি হরফে তারিখ মাস ও বছর লেখা, সন 1870। প্রথম পাতাটা খুলতেই অভয় দেখল বড় বড় করে ইংরেজি হরফে লেখা P.C. পাল, এক্স প্রফেসর, ম্যাড্রাস ইউনিভার্সিটি। ডায়েরিটার পাতা উল্টাতে লাগলো অভয়। ভিতরে ইংরাজি, বাংলা, হিন্দি হরফে কি সব হাবিজাবি লেখা আর উদ্ঘট সব মাথামুন্ডুহীন অঙ্ক করা। ডায়েরিটা 23শে নভেম্বর অবধি টানা লেখা। তারপর আবার 24শে ডিসেম্বরের পাতায় বাংলায় কিছু লেখা। এই মাঝের এক মাস ডায়েরিতে কিচ্ছু লেখা নেই। তারপর 24শে ডিসেম্বরের পরের পাতাগুলো ফাঁকা। ভালোভাবে পড়ে দেখবে বলে সুধীনবাবুর কাছ থেকে ডায়েরিটা চেয়ে নিল অভয়। সুধীনবাবুও কোনো আপত্তি করলেন না। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে ডায়েরিটা নিয়ে বসলো অভয়। নামের পরের পাতাটা খুলতেই অভয় দেখলো একটা কবিতার মতো কিছু লেখা। ইংরেজদের তালে মিলে বাংলায় আজও ফরাসি চলে, হিন্দুস্থানি বা জার্মানি, বাংলা তাও অঙ্ক জানি, দেশি বিলিতি যায় না বোঝা, নিজেকে খোঁজা কি এতই সোজা। বাবা, ভদ্রলোক তো বেশ তাল মিলিয়ে মিলিয়ে পদ্য লিখতে পারতেন। যদিও লেখাটার মাথামুন্ডু কিছুই মাথায় ঢুকলো না তার। আচ্ছা, এটা কি কোনো রকমের সাংকেতিক কিছু, নাকি স্রেফ ভদ্রলোকের খামখেয়ালি? হ্যাঁ হ্যাঁ, এইসব মানুষগুলো স্বভাবত একটু তারকাটাই হয়ে থাকে। আরও একবার লেখাটা পড়ল অভয়। না, কিচ্ছু উদ্ধার করতে পারল না সে। পরের পাতাগুলো ধীরে ধীরে উল্টাতে লাগলো অভয়। অনেকক্ষণ চেষ্টা করার পরও বুঝতে পারল আসলে লেখাগুলোর কোনোটাই বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষাতেই নয়। ভাষাগুলো অন্য, শুধু হরফগুলো বাংলা, হিন্দি, ইংরেজিতে। জিনিয়াস। শব্দটা আনমনেই বেরিয়ে এলো অভয়ের মুখ থেকে। মনে মনে ভদ্রলোকের জ্ঞান আর বুদ্ধির তারিফ না করে সে পারলই না। সত্যি এমন প্রতিভাও যে একসময় ভারতবর্ষে ছিল, এটা ভেবেই তার গর্ব হতে লাগলো। তার মানে অন্য কোনো লোক বা খারাপ কেউ যাতে বুঝে না ফেলে, সেই জন্যই এই ভাষার কারিগরি। তার মানে হতে পারে ডায়েরিতে নিশ্চয়ই এমন কোনো তথ্য আছে যেটা বিজ্ঞানের জগতে বা মানব সভ্যতায় খুব মূল্যবান কিছু। হ্যাঁ, সেটাই হবে। 23শে নভেম্বরের পাতাটা খুলল অভয়। এই পাতার পর ডায়েরিটা একেবারে ফাঁকা। এই পাতাটাতে বাংলা, ইংরেজি মেশানো কিছু লেখা। লেখাটা ঠিক এই রকম: ইরুতি আকা ওরু ইনাই লে পৌভর দে লে গ্রান্দে কাভিতে আ এতে ফেইট পোর পেনেটেরের মলিয়েল তিরাকা ভেন্টাম। উফ রে বাবা,
কিন্তু মাদামুন্ডু কিছুই বুঝতে পারছি না। লেখাটা পড়ে অভয়ও মনে মনে হেসে ফেলল। ও এটার মাথা মুন্ডু কিচ্ছু বোঝেনি। অভয় এত ভাষা জানেই না, আর তাছাড়া ও তো কোনো ভাষাবিদ নয়। তবে ওর এটুকু মনে হলো এটা হয়তো ওনার পুরো কাজটার সিদ্ধান্ত বা উপসংহার জাতীয় কিছু। তাই পুরো ডায়েরিটা আরও একবার ভালো করে দেখল অভয়। অনেক জায়গায় বাংলায় কিছু সমীকরণ বা অঙ্ক করা, যেমন ড কাল, ড স্থান, আবার খণ্ডোত্তর ড কাল সমান ধ্রুবক, এই রকম কিছু কিছু জায়গায় এরকম অঙ্কের শেষে কিছু গাণিতিক মানের উল্লেখ আছে। এক্ষেত্রেও বাংলা হরফের গাণিতিক সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে, মানে বাংলা হরফের 1, 2, 3 এইসব। ডায়েরিটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিল অভয়। উফ, ওর মাথা ধরে গিয়েছে। এই জিনিস উদ্ধার করা ওর কম্য নয়। জীবনে কখনো এত ঘাঁটা জিনিস দেখেইনি। তবে কয়েকটা শব্দকে ও অনেকবার দেখেছে ডায়েরির মধ্যে, যেমন ইনাই, নেরেম, মন্দ্রে। এই শব্দগুলো ভদ্রলোক অনেকবার ব্যবহার করেছেন ওনার ডায়েরিতে। তাই শব্দগুলোকে একটা নোটবুকে টুকে রাখল সে। ডায়েরিটা রাখার পর আয়নাটার সামনে এসে দাঁড়ালো অভয়। বাহ, সুন্দর আয়না। ধোয়া মোছার পর কাঁচটাও বেশ পরিষ্কার লাগছে। আয়নাটার ওপারে ফুটে উঠেছে অভয়ের প্রতিবিম্ব। অনেকক্ষণ নিজের প্রতিবিম্বের দিকেই তাকিয়ে থাকে অভয়। ওর মনে পড়ে যায় কে যেন বলেছে যে মানুষের সব থেকে আপন হলো তার প্রতিবিম্ব, কারণ মানুষ যখন কাঁদে তার প্রতিবিম্বও তার সাথে কাঁদে। নিজের মাথার বাঁ দিকের কাটা দাগটায় হাত বোলালো অভয়। ছোটবেলায় স্কুলে এক বন্ধুর সাথে মারামারি করার সময় বন্ধুটা ইঁট দিয়ে ওর মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই থেকেই ওই দাগটা ওখানেই রয়ে গেছে। আয়নাটাকে ভালোভাবে পরীক্ষা করেও এর মধ্যে অস্বাভাবিক কিছুই দেখল না অভয়। কেন যে সুধীনবাবুরা এটাকে ভৌতিক মনে করে কে জানে। রাতে শুয়ে শুয়ে ডায়েরিটার কথাই ভাবতে লাগলো অভয়। ইস, ও যদি ডায়েরির ভাষাগুলো বুঝতে পারত। হঠাৎ একটা কথা ওর মাথায় আচমকায় খেলে গেল। ও উঠে আলো জ্বালিয়ে ডায়েরিটা বের করে অঙ্কগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। ধীরে ধীরে একটা জয়ের হাসি ফুটে উঠল অভয়ের মুখে। ইয়েস, ইউরেকা, ইউরেকা! অঙ্কগুলোতে এক অভিনব বাঙালিয়ানা দেখিয়েছেন প্রবীণ পাল মহাশয়। অঙ্কগুলোতে ড হলো আসলে ডেরিভেটিভ, আর খণ্ডত্ব হলো ইন্টিগ্রেশন, মানে ড কাল হলো আসলে ডিটি, আর ড স্থান অর্থাৎ ডিএক্স। অসাধারণ, সত্যি অসাধারণ। এই রকম চিন্তাভাবনা যে কোনো মানুষের মাথায় আসতে পারে এটা ভেবেই আশ্চর্য হলো অভয়। অভয় ঠিক করলো ওই সমীকরণগুলোকে বুঝে বুঝে আলাদা জায়গায় লিখবে, তারপর দেখবে কিছু বোঝা যায় কিনা। পুরো ডায়েরিটার সমীকরণগুলোকে বুঝে বুঝে সঠিক গাণিতিক রূপ দিতে প্রায় 1 সপ্তাহ লেগে গেল। মাঝে মাঝে কিছু কিছু চিহ্নের তাৎপর্য বের করতে বেশ মাথা খাটাতে হয়েছে অভয়কে। ভদ্রলোক শুধু ইংরেজি নয়, অঙ্কে ব্যবহৃত চলিত গ্রিক অক্ষরগুলোকেও বাংলায় রূপদান করেছেন। যেমন থিটা হয়েছে স, আর ফাই হয়েছে চন্দ্রবিন্দু, আবার টাও হয়েছে ড। অনেক সময় ব্যাপারগুলো বুঝতে রীতিমতো নাজেহাল হতে হয়েছে অভয়কে। আবার অনেক চিহ্নের সমার্থক চিহ্ন এখনও বুঝতে পারেনি। শেষ অবধি মোটামুটি যা ব্যাপারটা দাঁড়িয়েছে তা অনেকটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সাথে মিল খায়। কিন্তু শুধু রিলেটিভিটিই না, এখানে অন্য কোনো একটা জিনিসের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ভদ্রলোক। কিন্তু কপাল খারাপ, সেসব জিনিস বোঝার উপায় নেই অভয়ের।
কারণ সমীকরণগুলোর সাথে যে ব্যাখ্যাগুলো আছে তা আবার সেই দুর্বোধ্য ভাষায়। অভয় ওর ইউনিভার্সিটির লাইব্রেরির বইপত্র ঘেঁটেও তেমন কিছুই বুঝতে পারেনি। ব্যাপারটা সম্বন্ধে বেশ একটা কৌতূহল জন্মে গেছে তার মনে। ওর মন বলছে ডায়েরিটার মধ্যে নিশ্চয়ই কোনো বড় আবিষ্কারের সূত্র দিয়ে গেছেন তিনি। আর সত্যিই যদি ভদ্রলোক আজ থেকে প্রায় 150 বছর আগে অসামান্য কোনো আবিষ্কার করে গিয়েই থাকেন, তবে বাঙালি হিসেবে এটা অত্যন্ত গর্বের বিষয়। সুধীনবাবু এখনো মাঝে মাঝে আসেন, অভয়ের সাথে গল্প স্বল্প করে যান। সেদিন জিজ্ঞাসা করছিলেন যে ডায়েরি পড়ে অভয় কিছু বুঝতে পারল কি না। অভয় অবশ্য সেভাবে ভেঙে কিছুই বলেনি, শুধু বলেছে, হ্যাঁ কাকু, ডায়েরিটা বেশ ইন্টারেস্টিং, বোঝার চেষ্টা করছি। আর আয়নার ভিতর থেকে কোনো ভূত আজ অব্দি বের হলো কিনা জানতে চাওয়ায় অভয় মজা করে বলেছে, হ্যাঁ বেরিয়েছে তো, এই তো আপনার সাথে বসেই গল্প করছে। সুধীনবাবু কিছুক্ষণ অভয়ের মুখের দিকে তাকিয়ে থেকে তারপর হো হো করে হেসে উঠে বলল, ও হা 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 হা, তুমি তো বেশ বদমাসে ছোঁড়া, বুড়ো মানুষকে ভয় দেখিয়ে দিচ্ছ, যা। দেখতে দেখতে আরও মাস খানেক কেটে গিয়েছে। অভয় এখনো ডায়েরির লেখা কিছুই তেমন উদ্ধার করতে পারেনি। এছাড়া কদিন ও নিজের রিসার্চের কাজেই একটু ব্যস্ত ছিল। কিন্তু আজ অভয়ের জন্মদিন। সহকর্মী বন্ধুদের জোড়াজুড়িতে ও নিজের বাড়িতে একটা ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমন্ত্রিত ব্যক্তিরা হলেন সুধীনবাবু আর ওনার পরিবার, আর অভয়ের 3 কালিগ প্রণব, গুরমিত আর চন্দ্রাপ্পা। গুরমিত পাঞ্জাবি ছেলে, কিন্তু ছোটবেলা থেকেই বাংলায় থাকায় বাংলা ভালো বলতে পারে। আর চন্দ্রাপ্পা তামিলনাড়ুর ছেলে, ও আবার ইংরেজি ছাড়া কথা বলতে পারে না। সামান্যই আয়োজন করেছে অভয়, ভাত, মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। চন্দ্রাপ্পা সাউথ ইন্ডিয়ান হলেও ননভেজ খায়, ফলে অসুবিধে তেমন কিছু হয় না। অভয়ের বন্ধুরা আগে আগেই চলে এসেছে। অভয়ের ঘরের ওই সাবেকি আয়নাটা দেখে তারা খুবই আশ্চর্য হলো। সকলে খুব তারিফও করলো জিনিসটার। তবে অভয় ওদের আয়নাটার পিছনের গল্পটা বলায় ওরা একটু হাসাহাসি করলো। গুরমিত বলল, ভাই বলা তো যায় না, তোমার ভাগ্য ভালো থাকলে ভূত দেখলেও দেখতে পারো। অভয় অবশ্য ডায়েরিটার কথা ওদের কাছে চেপে যায়। সন্ধ্যাবেলা অভয়ের পার্টি বেশ জমে উঠেছে। সুধীনবাবু মজার মজার গল্প বলছেন। সত্যি ভদ্রলোক একাই যে কোনো মজলিস জমিয়ে দিতে পারেন। অভয়ের বন্ধু প্রণব একটা সুন্দর গান করল। এইসব নিয়ে সত্যি জমে উঠেছে সন্ধেটা। চন্দ্রাপ্পার বাড়ি থেকে ফোন আসতে ও পাশের ঘরে চলে যায়। অভয়কেও একটা দরকারে একটু পাশের ঘরে যেতে হয়। চন্দ্রাপ্পা নিজের বাড়ির লোকের সাথে মাতৃভাষায় কথা বলছে। হঠাৎ চন্দ্রাপ্পার মুখে নেরেম শব্দটা শুনে চমকে উঠল অভয়। এই শব্দটাও অনেকবার দেখেছে ডায়েরিতে। চন্দ্রাপ্পার ফোন শেষ হতেই অভয় ওকে শব্দটার মানে জিজ্ঞাসা করতেও বলল, নেরেম মানে হলো টাইম বা সময়। অভয় মনে মনে ভাবল, টাইমের ব্যাপার যে আছে সেটা ইকুয়েশনগুলো দেখেই বুঝেছি, কিন্তু এখন বুঝলাম কিছু কিছু শব্দ ওখানে তামিল। রাত্রে অতিথিরা সব বিদায় নিলে ফের ডায়েরিটা নিয়ে বসল অভয়। মনে মনে ও ডায়েরির প্রথম পাতার ধাঁধাটার একটা সমাধান বের করেছে। ইংরেজদের তালে মিলে, এই তালে মিলে শব্দটা থেকে লে বাদ দিলে থাকে তা মিলে, মানে তামিলে। অর্থাৎ ইংরেজি অক্ষরের লেখাগুলো সব তামিল ভাষায় লেখা। তারপর বাংলায় আজও ফরাসি চলে। ফরাসি মানে ফরাসি শব্দ। তাহলে দাঁড়ালো এই বাংলা শব্দগুলো আসলে ফরাসি শব্দ। হিন্দুস্থানি বা জার্মানি
হিন্দুস্তানিদের ভাষা মানে হিন্দি ভাষা, তার মানে হিন্দিতে লেখা শব্দগুলো হলো জার্মান শব্দ। বাঙালি তাও অঙ্ক জানি। আরে হ্যাঁ, তাই তো, অঙ্কগুলো তো সব বাংলাতেই করা। দেশি বিদেশি যায় না বোঝা। হ্যাঁ ঠিক, দেশি শব্দের জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি হরফ, যেমন তামিলের জন্য ইংরেজি, আবার বিদেশি শব্দের জন্য দেশি হরফ মানে ফ্রেঞ্চের জন্য বাংলা, আবার জার্মানির জন্য হিন্দি। এই তো, ও প্রায় সমাধান করেই ফেলেছে। নিজেকে খোঁজা কি এতই সোজা? না, এই লাইনটার মানে এখনো ঠিক বুঝে উঠতে পারেনি অভয়। এটা কি বুড়োর খামখেয়ালিপনা? নিজেকে খোঁজা মানে? হ্যাঁ, নিজেকে আবার মানুষ খুঁজবে কিভাবে? শেষ লাইনে নির্ঘাত ফাজলামি ঝেড়েছে বুড়ো। তবে যাই হোক, ভদ্রলোকের বুদ্ধি, বিচক্ষণতার, জ্ঞানের সম্ভারে ফের একবার মুগ্ধ হয়ে গেল অভয়। ডায়েরিটা খাটে নিজের মাথার কাছে রেখে উঠে দাঁড়ালো অভয়। বাইরে এখন ঝিঁঝি ডাকছে, চারিদিকে এক অপার নিস্তব্ধতা। মনে মনে বেশ শিহরিত হলো অভয়। একটা রোমাঞ্চ অনুভব করছে নিজের মধ্যে। এত দিনে ও ডায়েরিটার ধাঁধাগুলোর সমাধান করতে পেরেছে, তাও আবার নিজের থেকে। কাল কলেজের লাইব্রেরি থেকে একটা ফ্রেঞ্চ ডিকশনারি তুলবে সে। তারপর সমস্ত ফরাসি শব্দগুলোকে সে ইংরাজিতে অনুবাদ করবে। তামিলের জন্য তো চান্দ্রাপ্পা আছেই, বাকি রইল জার্মান শব্দগুলো। ওগুলো না হয় পরেই দেখা যাবে, আগে তো এই অবধি হোক। ডায়েরিটা রেখে বন্ধুদের দেওয়া জন্মদিনে উপহারগুলো নিয়ে বসলো অভয়। সত্যি সবাই কত কিছু এনেছে ওর জন্য, কিন্তু সমস্যা হলো এত জিনিসও রাখবে কোথায়? ওর ঘরে তো আলমারি বা তেমন কিছুই নেই, বইয়ের সেলফটাও প্রায় ভর্তি। এদিক ওদিক তাকাতে তাকাতে ওর চোখ পড়ল আয়নার নিচের দেরাজটার দিকে। হ্যাঁ, এই তো ভালো জায়গা, ওখানে তো জিনিসপত্রগুলো রাখাই যায়। বেশ বড়ই দেরাজখানা, ভেতরে অনেকটা জায়গা। তবে অনেক দিন ব্যবহার না করার ফলে ভিতরে একটু ধুলো পড়ে গিয়েছে। একটা কাপড় দিয়ে ভেতরের ধুলো মুছে দেয় অভয়। মুছতে মুছতে হঠাৎ অভয়ের হাতে নরম কিছু একটা ঠেকে। আঙুল দিয়ে সেই নরম জায়গাটায় অল্প চাপ দিতেই ভেতরে আর একটা ছোট্ট দেরাজ মতন খুলে যায়। দেরাজের অত ভিতর পর্যন্ত ঘরের আলো ঢুকছে না। অন্ধকার সেই কুঠুরিতে ভয়ে ভয়ে হাত ঢুকিয়ে দেখল অভয়। সাথে সাথেই শক্ত কিছু একটা ঠেকলো তার হাতে। খুব আলতো করে ধরে জিনিসটাকে বাইরে বের করে আনলো সে। জিনিসটা আর কিছুই না, একটা পুরনো ময়লা রং চটে যাওয়া ঢাকনা দেওয়া প্রদীপ। কিন্তু প্রদীপটাকে হাতে নিয়ে চমকে উঠল অভয়। আরে, এ তো সেই প্রদীপটা, সুধীনবাবু যার কথা বলেছিলেন, সেই ঘষা দিয়ে জ্বলে ওঠে যে প্রদীপটা। পরীক্ষা করার জন্য জিনিসটাকে বাঁ হাতে ধরে ডান হাত দিয়ে ঘষতে লাগলো অভয়। চিরচির করতে করতে একসময় দপাং করে জ্বলে উঠল প্রদীপটা। এবার বেশ ভয় পেয়ে গেল অভয়। কি অদ্ভুত রে জিনিস রে বাবা, এই জিনিস তো জীবনে কখনো দেখেনি। জিনিসটাকে আরো বার কয়েক পরীক্ষা করার পর ওটার মেকানিজমটা বুঝতে পারল সে। আসলে খুব ভালোভাবে দেখলে বোঝা যায় প্রদীপটার গায়ে খুব সূক্ষ্ম একটা বোতাম রয়েছে। প্রদীপে ঘষা দেওয়ার সময় ঘষা লাগে সেই বোতামে। প্রদীপটার ঠিক মুখ থেকে বেরিয়ে আছে একটা সলতে, যার সাথে যুক্ত করা একটা চকমকি পাথর। বোতামে ঘষা দিলে ঘষা পড়ে সেই চকমকি পাথরগুলোতে, ফলে সেখান থেকে আলো জ্বলে ওঠে তেলে ভেজা সলতেটাতে। ব্যাপারটা অনেকটা আধুনিক দিনের গ্যাস লাইটারের মতো। মনে মনে হেসে উঠল অভয়। সত্যিও ঘাবড়ে গিয়েছিল।
বিজ্ঞানকে ভালো করে না বুঝলে সব কিছুই কেমন ভোজবাজির মতো লাগে। জিনিসটাকে বাইরেই রেখে দিল অভয়। এটা ও সুধীনবাবুকে দেখাবে। ভদ্রলোক জিনিসটা পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবেন। গিফটগুলোকে দেরাজে ভরে প্রদীপটাকে হাতে করে উঠে দাঁড়ালো সে। আজ ওর মনে খুব আনন্দ। একদিনেই ও ডায়েরির ধাঁধাটা প্রায় সমাধান করেই ফেলেছে, আর তার সঙ্গে এই আদিম খোঁজ। প্রদীপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো অভয়। বাহ, একেবারে অ্যান্টিক জিনিস। আজকাল হাই টেকনোলজির যুগে এসব জিনিস আর সচরাচর দেখতে পাওয়া যায় না। অভয় নাড়িয়ে দেখল ভিতরে এখনো কিছুটা তেল অবশিষ্ট রয়েছে। সবে জিনিসটাকে রাখতে যাবে এমন সময় আলোটা গেল নিভে। যা, ফের লোডশেডিং। এ পাড়ায় লোডশেডিং এমনিতে কমই হয়, কিন্তু ইদানিং এর দৌড়াত্ম বেশ বেড়েছে। অন্যদিন অভয় এমন সময় মোমবাতি দেশলাই খোঁজার জন্য ছোটাছুটি করে, কিন্তু আজ আর সাধারণ দিনের মতো হুড়পাড় করতে হলো না তাকে। খুব শান্তভাবেই নিজের জাদু চিরাগে ঘষা দিতেই দপ করে জ্বলে উঠল প্রদীপটা, আর সাথে সাথেই এক মোহময় আলো আঁধারিতে অভয়ের ঘরটা ভরে উঠল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল অভয়, একেবারে খুটখুটে অন্ধকার। তারই ভিতর আশেপাশে বাড়ির জানালা দিয়ে মোমবাতি এবং এমার্জেন্সির আলো ঠিকরে আসছে। অভয়ের একটা আলাদা রকমের অনুভূতি হলো। ওর মনে হলো ও যেন চলে এসেছে সুদূর অতীতের আরব্য রজনীর বাগদাদ শহরে, আর সেই শহরে ও যেন সেই আশ্চর্য চিরাগ হাতে স্বয়ং আলাদিন। আপন মনে হেসে ওঠে অভয়। কি সব আলতু ফালতু ভাবছে ও আজ। প্রদীপটাকে আয়নার সামনে যে প্রদীপ রাখার জায়গাটা রয়েছে সেখানে বসিয়ে দিল। বাহ, একেবারে খাপে খাপ বসে গিয়েছে, ঠিক যেন জায়গাটা এটার মাপেই বানানো। প্রদীপটা রেখে বিছানার কাছে এসে মাথার কাছ থেকে ডায়েরিটা ফের তুলে নিল অভয়। ও এখনো ধাঁধাটার শেষ লাইনটার মানে বোঝেনি। নির্দিষ্ট পাতাটা খুলে সবে পড়তে যাবে, হঠাৎ একটা মৃদু ঝনঝন শব্দে পিছন ফিরে তাকালো সে। ওর মনে হলো আয়নাটা যেন হঠাৎ থরথর করে কাঁপছে। ডায়েরিটা হাতে নিয়েই আয়নাটার কাছে এসে দাঁড়ালো সে, কিন্তু কই, কিছুই কাঁপছে না তো, কোনো শব্দও আর নেই। তাহলে নিশ্চয়ই অভয়ের মনের ভুল। মুখ তুলে ওপর দিকে চাইল অভয়। আয়নাটার ওপারে দাঁড়িয়ে অভয়ের প্রতিবিম্ব। আয়নাটার ঠিক নিচের দিকে প্রদীপটা জ্বলছে। এক রহস্যময় আলো ছায়া ফুটে উঠেছে অভয়ের চোখে মুখে। অভয়ের মনে হচ্ছে আয়নাটার ওপারের মানুষটা যেন সে নয়, অন্য কেউ। হাতের ডায়েরিটার দিকে মুখ ফিরিয়ে নিল অভয়, কিন্তু প্রায় আবার সাথে সাথেই চমকে উঠে আয়নাটার দিকে তাকালো। ওর যেন মনে হলো আয়নাটায় ওর যে প্রতিবিম্ব, সে মুখ ফেরালো না ওর মতন। প্রতিবিম্বটা যেন শান্ত স্থির চোখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। এবার যেন ভয় করতে লাগলো অভয়ের। ও নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে সবকিছুই ওর মনের ভুল, নিছক কল্পনা মাত্র। তাই আয়নাটার আর একটু কাছে এগিয়ে আসে অভয়। সাথে সাথে ওর প্রতিবিম্বটাও একটু এগিয়ে আসে। খুব ভালো করে নিজের প্রতিবিম্বটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। কিছু তো একটা গলদ আছেই, কিছু তো একটা আলাদা। এটা যেন তার নিজের প্রতিবিম্ব নয়, বরং অন্য একটা মানুষ। নিজের কপালের বাঁ দিকের কাটা দাগটায় হাত বোলায় অভয়। প্রতিবিম্বটাও অনুকরণ করে, কিন্তু না, এইবার ব্যাপারটা বুঝতে পেরেই চমকে ওঠে অভয়। কি হলো ব্যাপারটা? অভয়ের কপালের দাগটা বাম দিকে, কিন্তু প্রতিবিম্বের কপালে যে দাগটা রয়েছে
সেটা ডান দিকে। অভয় যখন ডান হাত তুলে বাঁ কপালে হাত বুলায়, প্রতিবিম্বটা তখন ডান হাত তুলে ডান কপালেই হাত বুলায়। এছাড়া অভয় বাঁ হাতে ধরে আছে ডায়েরিটা, কিন্তু প্রতিবিম্বটা সেটা ধরে আছে উল্টো হাতে। এ তো পার্শ্বীয় পরিবর্তন নয়, এ তো বিপরীত আচরণ। এইসব মনে মনে ভাবছে অভয়, হঠাৎ পুরো আয়নাটা অন্ধকার হয়ে গেল। প্রদীপটা কি নিভে গেছে? না। খেয়াল হতে দেখলো না, প্রদীপটা তো জ্বলছে, পুরো ঘর এখনো আলো। অভয় দেখল নিভে গেছে শুধু আয়নার ওপারে ওর প্রতিবিম্বটা। এ কি করে সম্ভব? প্রতিবিম্ব কি কখনো একটা বস্তুর থেকে আলাদা আচরণ করতে পারে? আয়নার কাঁচটা এখন নিকষ কালো, ওটাতে এপারের আর কোনো আলোই প্রতিফলিত হচ্ছে না। অভয় আর দেখতে পাচ্ছে না ওপাশের প্রতিবিম্বের অভয়কে। অভয়ের মনে হলো আয়নার কাঁচটা যেন আর কাঁচ নেই, তার জায়গায় যেন সেখানে একদলা জমাট বাঁধা অন্ধকার, যেন কেউ একটা পর্দা ঝুলিয়ে দিয়েছে কাঁচটার জায়গায়। একটা কালো অন্ধকারাচ্ছন্ন পর্দা, যা আড়াল করে রেখেছে কোনো অলৌকিক মহাজাগতিক রহস্যকে। গলা শুকিয়ে আসে অভয়ের। না, তবুও বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেত অলৌকিক এইসবও মানে না। খুব সন্তর্পণে অভয় হাত রাখে আয়নাটার কাজটাতে। আর ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তির হ্যাঁচকা টানে হুড়মুড় করে সামনের দিকে এগিয়ে যায় অভয়। সেই টান অভয়কে টেনে নিয়ে যায় কোনো এক অজানা অচেনা পথের উদ্দেশ্যে। অভয় প্রাণপণে চেষ্টা করতে থাকে সেই টান প্রতিরোধ করার, কিন্তু না, কি প্রচন্ড আসরিক সেই টান। চিৎকার করতে যায় অভয়, কিন্তু ওর গলা দিয়ে এক ফোঁটাও শব্দ বের হলো না। আয়নার কাঁচটা যেন এখন একটা চামড়ার পর্দার মতো হয়ে গেছে, আর সেই চামড়া ভেদ করেই হুড় করে ভিতর দিকে প্রবেশ করছে অভয়। অভয়ের মনে হলো কোনো এক অন্ধকার পথের মধ্য দিয়ে কেউ তাকে হিড়হিড় করে প্রচণ্ড বেগে টেনে নিয়ে যাচ্ছে। একবার চোখ মেলে তাকালো অভয়, দেখলো ওপাশে সমান্তরালে যেন আরো একটা আয়না বসানো। সেই আয়নার বুকেও ফুটে উঠেছে অভয় প্রতিবিম্ব, কিন্তু পার্থক্য শুধু একটাই, এই প্রতিবিম্বের অভিমুখ সম্পূর্ণ অভয়ের বিপরীতে। অনেক দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেল অভয়, যেন দূরে কোথাও প্রদীপ জ্বলছে। অভয়ের সেই প্রদীপটা না? হ্যাঁ, আর সেই দিকেই যেন ওকে টেনে নিয়ে চলেছে এই অদৃশ্য শক্তি। চলতেই থাকে অভয়, চলতেই থাকে, পথের যেন আর শেষ নেই। মুহূর্তের পর মুহূর্ত, ঘন্টার পর ঘন্টা কাটতে থাকে, অথবা শুধুই কয়েকটা মিনিট। অভয় আর সময়ও ঠিকঠাক করে ঠাউর করতে পারছে না, সবকিছুই কেমন যেন মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ সামনের যে আলোটা অভয় দেখছিল, সেটা যেন ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, অথবা সেই ওদিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই গতি তীব্র থেকে তীব্রতর হতে থাকে। অভয় তার চোখের সামনে দেখতে পায় অনন্ত শূন্য থেকে সৃষ্টি হচ্ছে গ্রহ নক্ষত্রের অদ্ভুত আশ্চর্য সব রং বেরঙের আলোয় অভয়ের চোখ ক্রমেই ঝলসে যেতে থাকে। সে আর নিজেকে ঠিক রাখতে না পেরে আতঙ্কে চিৎকার করে ওঠে। জ্ঞান ফিরতে অভয় দেখল চারিদিকে দিনের আলো ফুটে গিয়েছে, আর ও ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে, পা দুটো আয়নার দিকে। ঘাড় ঘুরিয়ে দেখল অভয়,
প্রদীপটা আয়নার সামনে উল্টো হয়ে পড়ে রয়েছে। সম্ভবত তেল শেষ হয়ে যাওয়ায় নিভে গেছে জিনিসটা। আয়নাটার দিকে ভয়ে ভয়ে তাকালো অভয়। না, কোনো অস্বাভাবিক কিছুই তো আর চোখে পড়ছে না, সব কিছুই সাধারণ দিনের মতোই। তাহলে কি স্বপ্ন দেখছিল অভয়? সেই আয়নায় প্রদীপের ছায়া, প্রচণ্ড টানে অন্ধকারের মধ্যে ছুটে যাওয়া সেই জোরালো আলো, সব কিছুই কি স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নই হবে হয়তো, কিন্তু কি বিদঘুটের স্বপ্ন রে বাবা। অভয় উঠে বসল। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল ডায়েরিটা কিছু দূরে ছিটকে পড়ে রয়েছে। ডায়েরিটাকে হাতে তুলে নিয়ে দেখল ডায়েরিটার একটা পাতা খোলা। সেই 24শে ডিসেম্বরের পাতাটা, যাতে বাংলায় কিছু লেখা রয়েছে। এই পাতাটা আগে খোলা হয়নি তার। ডায়েরি আজ আমি লিখছি। আমি আজ অন্য আমি। সে আর আমি এক ঠিকই, তবু অনেক আলাদা। ও জ্ঞানী, আমি মূর্খ। ও ভাষা জানতো, বিজ্ঞান জানতো, আমি এসব কিছুই জানি না। আমাদের সব উল্টো, সব। তবু আমরা যেন একে অপরের পরিপূরক, একই পাতার এপিঠ আর ওপিঠ। ওর টুকরো হলে আমারও টুকরো হবে, ওর ধ্বংস মানে আমারও ধ্বংস। আসলকে আর নকলকে আমি জানি না। হয়তো সবই আসল, বা হয়তো দুজনেই নকল। হয়তো আমরা শুধু একে অপরের প্রতিবিম্ব মাত্র। ও হয়তো জানতো এসব, আমি জানি না। ও চলে গেছে না আমি চলে এসেছি কিছুই বুঝতে পারি না, কিন্তু আমি আমি আর সেই পথে ফিরতে চাই না। ওহ ওহ, কি যন্ত্রণা! সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। থাক, আমি আর কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু জানার দরকার নেই আর। যে যেখানে আছে সেখানেই থাক, সেখানেই থাক। বেশি জানা ভালো নয়। লেখাটা পড়ে কিছুক্ষণ চুপ করে রইল সে। তারপর আস্তে আস্তে প্রথম থেকে উল্টাতে লাগে ডায়েরির পাতাগুলো। এর আগেও অনেকবার লেখাগুলো পড়েছে সে, কিন্তু এবার যেন কোনো অলৌকিক ক্ষমতা বলে ভাষাগুলো সে বুঝতে পারছে। আস্তে আস্তে 23শে নভেম্বরের উপসংহারের পাতাটাতে সে পৌঁছল। এই পাতার লেখাটাকে বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায় তা অনেকটা এই রকম। আমি আজ শেষ অবধি সক্ষম হয়েছি সমান্তরাল মহাবিশ্বের দ্বারোদ্ঘাটন করতে। শেষ অবধি ভেদ করতে পেরেছি মহাবিশ্বের শক্তি সুড়ঙ্গ। আমি জানি ওপারেও আবার এক অনুরূপ প্রতিবিম্ব আছে। আমি শুধু তার সাথে একবার মিলিত হতে চাই, দেখতে চাই সে আর আমি একই কিনা। জানি না আমাদের দেখা হলে কি হবে, তবু বিজ্ঞানের স্বার্থে এ দরজা আমায় খুলতেই হবে। ডায়েরিটা পড়ে অনেক কিছু জানতে পারল অভয়। বিজ্ঞানের জায়গাগুলোতে ভালো না বুঝলেও এটুকু বুঝতে পারল যে শক্তি সুড়ঙ্গ খোলার জন্য ওই প্রদীপটা আর আয়নাটার এক জায়গায় আসা প্রয়োজন।
অভয় তাড়াতাড়ি প্রদীপটাকে তুলে দেরাজের ভেতর ঢুকিয়ে রাখল। না, আর ওই যন্ত্রণাময় পথে ফিরে যেতে চায় না সে। যা হওয়ার হবে, কিন্তু ওই পথে আর নয়। প্রদীপটা রেখে সে উঠে দাঁড়ায়। জানালা দিয়ে আসা দিনের আলোতে আয়নাটার ওপর তার প্রতিবিম্ব পড়েছে। নিজের প্রতিবিম্বটাকে খুব ভালো করে খুঁটিয়ে দেখল অভয়। তারপর ওর কপালের ডান দিকের কাটা দাগটাতে হাত বোলাতে বোলাতে ভাবল, না, সব তো ঠিকই আছে। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প তা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর আজকের স্পেশাল অ্যানাউন্সমেন্টটা তো আপনাদের মনেই রয়েছে। প্লিজ আমাদের বইটি বুক করুন। এর মধ্যে প্রত্যেকটি গল্প ডিফারেন্ট ফ্লেভারের, তাই আপনি এগুলি পড়ে অত্যন্ত আনন্দিত হবেন। আর এটা আমাদের প্রথম একটা বড়সড় চেষ্টা, তাই প্লিজ আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। দ্য ক্যাফে টেবিলের ওয়েবসাইট থেকে আপনি বইটা বুক করতে পারবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্স চেক করুন সমস্ত ডিটেলসের জন্য। শুভরাত্রি, ভালো থাকবেন।